আলাইকুম, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান খান, আর আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য ভয়াবহ একটি ঘটনা। আজকের ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় আসিফ ভাই। হ্যাঁ, আসিফ ভাইয়ের লেখা গিরেন পাগলার একটি ঘটনা আজকে শুনতে যাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDAA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আসিফ ভাইয়ের লেখা গিরেন পাগলার ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভূত আড্ডার সকল ভাই ও বোনেরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আসিফ। আমার দেশের বাড়ি গাজীপুর জেলায়। আমি বর্তমান মালয়েশিয়ায় কর্মরত আছি। বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকের ঘটনা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে নিজের মতো করে তুলে ধরলাম। আমাদের গ্রামে আসলাম নামে একজন লোক থাকত। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। তার পেশা ছিল মাছ ধরা। আমাদের গ্রামে বড় দিঘি নামে একটি খাল আছে, আর খালের পাশেই বড় নদী। লোকমুখে জানা গেছে ওই খালে ডুব দিয়ে আজ পর্যন্ত কেউ নাকি মাটি ছুঁতে পারেনি, এতটাই গভীর। বড় দিঘির পানির রং ছিল ধূসর কালো, আর পাশে যে নদীটা ছিল সেই নদীর পানি ছিল স্বচ্ছ। লোকমুখে শোনা যায়, দিঘিতে কেউ যদি কোনো কিছু মানত করত, তাহলে নাকি এই দিঘি তা পূরণ করে দিত। একদিন এক অসহায় মহিলা সন্ধ্যার পর দিঘির পাশে এসে কান্না করে, দিঘির কাছে সাহায্য চায়। আল্লাহর কি খেলা! পরের দিনে সেই দিঘিটা মহিলার মনের আশা পূরণ করে দিয়েছিল। এখন আসল ঘটনায় আসা যাক। আসলাম ছিল খুবই দরিদ্র। তার আর্থিক সংকট এতটাই ছিল যে সে একদিন মাছ না ধরতে পারলে পরের দিন আর খেতে পারত না। তাই সেদিন রাতেও আসলাম প্রতিদিনের মতোই চলে যায় নদীতে মাছ ধরতে। যেহেতু পাশেই ছিল বড় দিঘি, তাই দিঘি পার হয়ে তারপরে নদীতে যেতে হয়। দিঘি আর নদীটা ছিল প্রায় আড়াআড়ি। আসলাম মাছ ধরতে যাবেই এমন সময় সে প্রস্রাবের চাপ অনুভব করে, তাই সে প্রস্রাব করার জন্য বসে পড়ে। সে তার নিজের অজান্তেই বড় দিঘির দিকে মুখ করে প্রস্রাব করতে বসে। এরপর আসলাম প্রস্রাব শেষ করে মাছ ধরার জন্য জাল ফেলে নদীতে। প্রথমবার জাল ফেলেই বুঝতে পারে তার জালে কিছু একটা আটকা পড়েছে, আর সেটা অনেক বড় কিছু। জালটা অনেক ভারী হওয়ার কারণে নদী থেকে জালটা মাটিতে তুলতে খুবই কষ্ট হচ্ছিল আসলামের। আসলাম মনে মনে চিন্তা করে, আজকে হয়তো অনেক বড় একটা মাছ আটকা পড়েছে, তাই এত ভারী লাগছে। মনের আনন্দে জালটা সে অনেক কষ্ট করে মাটিতে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আসলাম যখন জালটা মাটিতে তোলে তখন আসলাম দেখে জালে একটা মাছও নাই। আসলাম ভাবে, এটা কিভাবে সম্ভব? এত ভারী জাল ছিল আর এখন একটা মাছও নেই। তো আসলাম আবারও জাল ফেলে নদীতে। আসলাম যখন দ্বিতীয়বার নদীতে জাল ফেলে তখন আসলাম দূর থেকে একটি পৈশাচিক হাসির শব্দ শুনতে পায়। সে হাসির শব্দ শুনে শরীরের রক্ত হিম হয়ে যায়। আসলাম সেই হাসিকে পাত্তা না দিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। এরপর আসলাম জালটা আবারও নদীতে ছুঁড়ে মারে এবং অনেক কষ্ট করে এবারও সে জালটা মাটির ওপর তুলে আনে। সে
আবারও হতভম্ব হয়ে যায়, কারণ এবারও তার জালে একটাও মাছ ছিল না। আসলাম ভাবছে, আজকে কি হলো, জালে একটাও মাছ আটকা পড়ছে না। সে মনে মনে ঠিক করে আরেকবার সে জাল ছুঁড়ে মারবে। এবার যদি কোনো মাছ না পায় তাহলে সে বাড়ি ফিরে যাবে। এমনটা ভেবে সে আবারও জাল ফেলে নদীতে। তখন আসলাম তার পেছনে একটা শব্দ শুনতে পায়। আসলে মাছ টালা দিলে পানিতে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। আর শব্দটা আসছিল দিঘির ওই দিক থেকে। কিসে এমন ভাবে টালান দিচ্ছে তা দেখার জন্য টর্চ হাতে নিয়ে দিঘির দিকে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় বিশাল বড় আকারের একটি গজার মাছ কিনারায় এসে টালাচ্ছে। ওহ, বলতে ভুলে গেছি, আসলাম সাথে করে জাল আর বল্লমের মতো দেখতে একটা জিনিস সাথে করে নিয়ে গেছিল মাছ ধরার জন্য। আসলাম মাছটাকে দেখে লোভ সামলাতে না পেরে মাছটার দিকে বল্লমটা ছুঁড়ে মারে। এতে করে মাছের পিঠে বল্লমটা আটকে পড়ে। এরপর আসলাম বল্লমটা ধরে হ্যাচকা টান দিয়ে উঠায়। তখন আসলাম দেখতে পেল বল্লমের মাঝে মাছটা নেই, কিন্তু সে তো স্পষ্ট দেখতে পেয়েছিল বল্লমে মাছটা আটকা পড়েছে। তাহলে মাছটা কোথায় গেল? তখন আসলাম পানির দিকে তাকিয়ে দেখে চারিদিকে কালো পানির নিচ থেকে রক্ত আর রক্ত বেরিয়ে আসছে। তখন সে চমকে ওঠে, অনেকটা ভয় পায়। একটা মাছের এত রক্ত হয় কিভাবে? তখন দূর থেকে আসলামের কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। কি করুন সেই আর্তনাদ! আর থেমে থেমে ভেসে আসে শিয়ালের হুক্কা হওয়া ডাক। তখন ভয়ে শিরদাঁড়া দিয়ে শীতল একটা হাওয়া বয়ে যায় আসলামের। তখন হঠাৎই চারিদিকে বাতাস শুরু হয়ে যায়। এত বাতাস যে আসলাম দাঁড়িয়ে থাকতে পারছিল না। মনে হচ্ছিল চারিদিকে সবকিছু দুমড়ে মুচড়ে যাবে। একসময় ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যায়। আসলাম আর দেরি না করে জাল সেখানেই রেখে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে যখন বাড়ির দিকে হেঁটে আসছিল তখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। সে বৃষ্টির মধ্যে একটু আশ্রয় নেওয়ারও কোথাও জায়গা পেল না। আসলাম যখন বাড়ির দিকে হাঁটা ধরে তখন সে শুনতে পায় দূর থেকে কেউ একজন বলছে, তোকে আমি ছাড়বো না, জানের বদলে জান নিয়ে যাব। তোকে আমি ভয়ঙ্কর ভাবে মারবো। তুই আমার ছেলেকে যেভাবে কেড়ে নিয়েছিস, ঠিক আমিও তোর কাছ থেকে তোর ছেলে মেয়েকে কেড়ে নেব। তোকে আমি ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। এগুলো শুনে আসলাম ভয়ে কান্না করে দেবে এমন একটা অবস্থা হয়ে যায়। এরপর সে দ্রুত বাসায় চলে আসে। বাড়িতে আসার পর আসলামের অনেক জ্বর হয়। এত জ্বর যে সে 3 দিন বিছানায় শুয়েছিল। রাতে যে তার সাথে কি কি ঘটেছে এই ব্যাপারে সে কিছুই কাউকে বলে নাই। পরে সে মনে মনে সিদ্ধান্ত নেয় আর মাছ ধরবে না, সে অন্য কোনো কাজ করে সংসার চালাবে। অভাবের সংসার, একদিন কাজ না করলে পরের দিন আর খাবার খেতে পারে না। তাই সে বেরিয়ে পড়ে নতুন এক কাজের সন্ধানে। আর ছোটখাটো একটা কাজ পেয়েও যায়। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। গ্রামের রাস্তা কেমন হয় আপনারা কম বেশি হয়তো সবাই জানেন। আসলাম বাড়ির দিকে আসছিল, হঠাৎ দেখতে পায় রাস্তা থেকে কিছুটা দূরে অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পরে সে খেয়াল করে দেখে এটা একটা কবরস্থান। সে তখন বুঝতে পারে যে কারো জানাজার নামাজ হয়তো এখন পড়ানো হবে। তাই সে দেরি না করে দাঁড়িয়ে যায় জানাজার নামাজ পড়তে। নামাজ শেষ করে আসলাম কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কার জানাজা পড়লো সেটা দেখার জন্য। এরপর সে সামনে যায় আর গিয়ে দেখে সেখানে 3টি কাটিয়া রাখা, আর এর মধ্যে 3টা মানুষের লাশ। আসলাম সেখানে থাকা একজন লোককে বলল, এদের মুখের সামনে দেখে কাপড়টা একটু সরান, আমি দেখব। তারপর সামনে থাকা লোকটা কাপড়টা সরায়। কাপড় সরানোর সাথে সাথে আসলাম যা দেখে তা দেখার জন্য সে কোনো রকমই প্রস্তুত ছিল না। আসলাম দেখতে পেল
তার ছেলে মেয়ে এবং স্ত্রীর লাশ। এটা দেখে আসলাম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন যখন আসলামের জ্ঞান ফিরল, তখন সে দেখলো তার বাসায় কান্নার রোল পড়ে গেছে। আসলাম কিছুই বুঝতে পারছিল না, তার বাসায় এত মানুষ আর কিসের জন্য এইভাবে কান্না করছে। তারপর আসলাম চেয়ে দেখে সামনে তার 2 ছেলে মেয়ের লাশ পড়ে আছে। এটা দেখে আসলাম কান্নায় ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না, তার ছেলে মেয়ে কিভাবে মারা গেল। সে যখন তার ছেলে মেয়ের লাশ দেখে, তখন সে আরো বেশি চমকে যায়, কারণ তার ছেলে মেয়েকে খুবই বাজেভাবে হত্যা করা হয়েছিল। এরপর নিয়ম মাফিক জানাজা পড়ে তাদেরকে মাটি দেওয়া হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর আসলাম অনেকটা ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না তার ছেলে মেয়েকে কে এইভাবে মারল। আস্তে আস্তে অতীতের সবকিছু আসলাম ভুলে যেতে লাগলো। একদিন রাত করে আসলাম বাড়িতে ফিরছিল আর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে কিছুটা দূরে কালো ছায়ার মতো একটা কিছু দেখতে পেল। সে ছায়াটাকে উপেক্ষা করে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। কিছু দূর আসতেই সে সামনে তাকিয়ে দেখতে পেল রাস্তার মাঝখানে একটা খাটিয়া রাখা। এটা দেখে সে চমকে যায়। তখন চারিদিকে কেমন যেন কালো অন্ধকার আবরণে ভরে গেছে। আসলাম ভয়ে ভয়ে খাটিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। একসময় সে খাটিয়ার সামনে চলে যায়। তখন সে দেখে সাদা কাফনের কাপড় পরিহিত একটা লাশ খাটিয়ার মাঝে শোয়ানো আছে। সে আশেপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সে লাশটাকে দেখার জন্য তার মুখের সামনের কাপড়টা সরিয়ে দেয়। কাপড়টা সরিয়ে আসলাম যেটা দেখে, সেটা দেখে যেন সে আসমান থেকে পড়ে। আসলাম দেখতে পায় তার নিজের লাশ সেখানে খাটিয়ার উপর পড়ে আছে। তখনই হালকা করে কিছুটা বাতাস বয়ে যায়, আর বাতাসের সাথে ভেসে আসে শিয়ালের কান্নার আওয়াজ। সে এক বিভীষিকাময় অবস্থা। আসলাম কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন দেখে খাটিয়ায় শোয়ানো লাশটা কেমন যেন একটু কেঁপে উঠল। এটা দেখে আসলামের ভয় তো প্রাণ যায় যায় অবস্থা। আস্তে আস্তে লাশটা উঠে দাঁড়ায়, খাটিয়া থেকে নেমে তার দিকে হেঁটে আসতে থাকে। একসময় লাশটা আসলামের সামনে এসে দাঁড়ায়। আসলাম ভয়ে ভয়ে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, কে আপনি? আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? তখন লাশটা বলে, আমি কে? দেখবি তুই? দেখতে চাস আমি কে? আসলাম কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপরেও তার মুখ দিয়ে হুট করে বের হলো, কে আপনি? এরপর সামনে থাকা লাশটা আস্তে আস্তে তার নিজের রূপ পরিবর্তন করতে লাগলো। এক পর্যায়ে লাশটা একটা বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করলো। আসলাম শয়তানটার বিভীষিকাময় চেহারা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আসলাম দেখতে পায় সেই অবয়বটা ছিল প্রায় 50 থেকে 60 ফুটের মতো লম্বা। শরীরের মাংস কেমন যেন খসে খসে পড়ছিল। হাতের নখগুলোও বিশাল বড় বড়। চোখের মাঝে কোনো মনি ছিল না, চোখের স্থানে ছিল আগুনের গোলা। শয়তানটা তখন বলল, আজ তোকে আর ছাড়বো না। আজ তোকে আমি মেরেই ফেলবো। তোকে আজ কে বাঁচাবে আসলাম? তখন আসলাম বলল, দয়া করে আমাকে মারবেন না। আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। তখন শয়তানটা বলল, না, আজ তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তোকে আজ আমি মেরে ফেলবো। এরপর শয়তানটা আসলামের গলা চাপ দিয়ে ধরে। আসলাম জোরে জোরে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। তখন দূর থেকে আওয়াজ আসতে থাকে, এই কে ওখানে? কে এইভাবে চিৎকার করছে? এটা শুনে আস্তে আস্তে শয়তানটা আসলামের গলা ছেড়ে দেয় আর বলে, আজকের মতো বেঁচে গেলি, আমি আবারও আসবো। সেদিন তুই আর বাঁচবি না আসলাম, সেদিন তুই আর বাঁচবি না। এটা বলে শয়তানটা অন্ধকারে মিলিয়ে গেল।
আসলাম সেখানে বসে বসে কাশতে থাকে। এরপর আসলামের সামনে এলাকার হুজুর এসে দাঁড়ায়। হুজুর বলে, কে আপনি? এখানে আপনি কি করছেন? তখন আসলাম কিছুই বলতে পারছিল না। অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না আসলামের গলা দিয়ে। এরপর হুজুর আসলামকে চিনতে পেরে তার বাসায় দিয়ে আসে। এরপর থেকে আসলাম আর কথা বলতে পারে না। এতটাই সে ভয় পেয়েছিল যে সে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়। আসলে অনেক কবিরাজ হুজুর দেখানো হয়েছে, কিন্তু আসলাম কিছুই বলতে পারতো না, তাই কেউ এটার সমাধানও দিতে পারতো না। এরপর শয়তানটা বিভিন্নভাবে আসলামকে ভয় দেখাতো, কিন্তু আসলাম নিরুপায় ছিল। কথা বলার শক্তি ছিল না, কাউকে কিছু বলতে পারতো না। বুঝাতেও পারতো না গিরেন। গিরেন পাগলা বলল, জি এখন বুঝতে পেরেছি। তাহলে আসলামকে বাঁচানোর উপায় কি সেটা বলেন। বাদশাহ বলল, আমাকে একটু সময় দিন, আর এটার সমাধান কাল আপনি করবেন। এই বলে আজকের মতো এখান থেকে চলে যান। রাতে আমি আপনাকে সব জানাবো। এরপর বাদশাহ আসলামের শরীর ছেড়ে চলে যায়। আসলে এতক্ষণ যে ঘটনা শুনলেন, এটা বাদশাহ আসলামের ভেতর থেকে বলছিল। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে গিরেন কিভাবে এইসব শুনলো? তাহলে সম্পূর্ণ ঘটনাটা শুনেন, বুঝতে পারবেন। আমি ঘটনা বোঝার সুবিধার্থে গিরেন পাগলার বাসায় বলছি। আসলে সেদিন রাতে আমি বাসায় ফিরছিলাম, তখন কেমন জানি নিজের ভেতর অস্বস্তি অনুভব করি। কেমন জানি মনে হচ্ছিল আমি যত এগিয়ে যাচ্ছি ততই যেন বিপদের দিকে আগাচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার প্রচন্ড পানির পিপাসা লাগে। সামনে একটা বাড়ি ছিল, পানি খাওয়ার জন্য আমি সেই বাড়িতে ঢুকে পড়ি। আমি বাড়ির ভিতরে ঢুকে কেমন যেন অন্য কিছুর আভাস পাচ্ছিলাম। আমি বাড়ির ভেতরে গিয়ে বললাম, কেউ কি আছেন? আমাকে একটু পানি খেতে দেবেন? আমার অনেক পানির পিপাসা লেগেছে। তখন এক মহিলা বলল, বাইরে কে? তখন আমি বললাম, আমি একজন পথিক। মা জননী, আমাকে একটু পানি খেতে দিন, আমার অনেক পিপাসা লেগেছে। তারপর বাসার ভেতর থেকে একটা মহিলা পানি নিয়ে বেরিয়ে আসে। এরপর আমাকে পানি খেতে দেয়। আমি পানি পান করে বেরিয়ে আসতে যাব, তখন আমার নাকে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসে। আমার মনে হচ্ছিল ঘরের ভেতর থেকেই আসছে। তখন আমি বললাম, কেমন জানি একটা পচা গন্ধ পাচ্ছি মা জননী, এই গন্ধটা কিসের? তখন মহিলাটি বলল, বাবা এটা আমার পরা কপাল। তখন আমি বললাম, কেন মা জননী, কি হয়েছে? আমি কি আপনার ঘরের ভেতর প্রবেশ করতে পারি? তখন মহিলাটি বলল, জি বাবা, আসুন। যখনই আমি ঘরের ভিতরে ঢুকতে যাব, তখন একটা আওয়াজ ফিসফিস করে আমার কানে বলে, ভিতরে আসবি না গিরেন, ভিতরে আসবি না। ভিতরে আসলে কিন্তু এর ফল ভালো হবে না। এই আওয়াজটা শুধু আমি শুনতে পেলাম, মহিলা আওয়াজটা শুনতে পেল না। আমি মহিলাকে বললাম, ভিতরে কে, যে আমার নাম জানে? মহিলা বলল, আমার স্বামী। আর কি বলছেন, সে তো কথা বলতে পারে না। তখন আমি বললাম, কি বলেন এইসব, কথা বলতে পারে না মানে? তখন মহিলা বলল, কিছুদিন আগে কাজের জন্য বাড়ি থেকে বাইরে গেছিল, তারপর বাড়িতে যখন আসলো তারপর থেকে আর কথা বলতে পারে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে চলেন। এরপর আমি সেই লোকটার কাছে যাই। মহিলার স্বামী ভারী আওয়াজে আমাকে বলে, তোকে আসতে না করেছি, বারণ করেছে আমি, তারপরেও তুই এসেছিস। এই কথা শুনে মহিলা বলল, তুমি কথা বলতে পারছো? তখন আমি বললাম, এ আপনার স্বামী নয়, এটা একটা শয়তান। আমি আরো বললাম, কে তুই? এই লোকটাকে কষ্ট দিচ্ছিস কেন? তখন শয়তানটা বলল, তোকে বলবো না,
এখনো বলছি এখান থেকে চলে যা, নয়তো তুইও মরবি। তখন আমি বললাম, দাঁড়া, বলবি না তো তুই, দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমি একটু পানি হাতে নিয়ে তাতে সূরা পরে ফু দেই এবং শয়তানটার দিকে ছুঁড়ে মারি। শয়তানটা তখন যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু বীরেন, আমি তোকে ছাড়বো না। আমি আবার আসবো, এর প্রতিশোধ নেব আমি আসবো বীরেন, আমি আবার আসবো। এরপর আসলাম অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমি আমার বন্ধু বাদশাকে আসলামের উপর হাজির করে অতীতের সমস্ত ঘটনা জানলাম। এরপর আমি মহিলাটিকে বিদায় দিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে বাদশাজিনকে স্মরণ করি। বাদশাজিন স্মরণ করার সাথে সাথে এসে হাজির হয়। আমি বললাম, বাদশাহ, আপনি কি কিছু জানতে পেরেছেন? তখন বাদশাহ বলল, সব খবর নিয়েই আসছি। তখন আমি বললাম, আচ্ছা তাহলে বলেন। তখন বাদশাজিন বলতে শুরু করলো। ঘটনা শুরু হয় আসলাম যেদিন মাছ ধরতে যায় সেদিন থেকে। সেদিন আসলাম প্রস্রাব করে জিনদের থাকার জায়গাটা অপবিত্র করে দেয়। এরপর জিনগুলো বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে আসলামকে। এক পর্যায়ে জিনটার ছেলে বিশাল বড় গজার মাছের রূপ ধরে এসে আসলামকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু আসলাম মাছের লোভ সামলাতে না পেরে গজার মাছটাকে আঘাত করে। আঘাত করার ফলে জিনের বাচ্চার মাথাটা ছেদ যায়। এরপর এই শয়তানটা আসলামের দুই মেয়েকে মেরে ফেলে এবং কি আসলামের কথা বলার শক্তি কেড়ে নিয়ে তাকে বাকরুদ্ধ করে ছেড়ে দেয়। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন আমি সব বুঝতে পারছি। তখন বাদশাজিন আবারও বলল, যদি কাল দরকার পড়ে তাহলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। তারপর পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে আমি যাই আসলামের বাড়িতে। আসলাম আমাকে দেখে ইশারায় ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চাচ্ছে। তার ইশারা দেখে বুঝতে পারলাম তার যে ছোট ছোট ছেলে মেয়ে ছিল সেই ছেলে মেয়েকে হত্যা করেছে। এমনটা বুঝতে পেরে নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি দেখতে পেলাম আসলাম ছেলেটা কাঁদছে, তার সাথে তার বউ কান্না করছে। আমি বললাম, আপনারা শান্ত হন, আজ শয়তানটার একটা ব্যবস্থা করেই যাব। আমি মহিলাটিকে বললাম, আপনি বাইরে থাকেন, ঘরের ভিতরে আসবেন না, আমি যখন ডাকবো তখন আসবেন। তারপর আমি আসলামকে নিয়ে ঘরের ভেতরে যাই। আমি গোল বৃত্ত এঁকে আসলামকে একটি বৃত্ততে বসাই। এরপর আমি আসলামের বৃদ্ধা আঙ্গুল চেপে ধরে দোয়া পড়া শুরু করি। কিছুক্ষণ দোয়া পড়ার পর শয়তানটা এসে হাজির হয়। শয়তানটা এসে আমাকে বলে, আমাকে কেন ডেকেছিস আর আমাকে কেন বিরক্ত করছিস? তোর কি জানের মায়া নেই? তখন আমি বললাম, শয়তান, তুই এই মানুষটাকে ছেড়ে চলে যা, অনেক তো শাস্তি দিলি, এবার মানুষটাকে মুক্তি দে। শয়তান বলল, না, ওরে আমি ছাড়ব না। ও আমার আদরের সন্তানকে হত্যা করেছে, ওর সমস্ত পরিবারকে আমি মেরে ফেলবো। তখন আমি বললাম, দেখ, লোকটা না বুঝে ভুল করেছিল, আর তুই সব জেনে শুনে ছেলে মেয়েকে হত্যা করলি। আল্লাহ তোকে মাফ করবে না, অনেক হয়েছে, এবার চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলতে বাধ্য হব। শয়তানটা বলল, আমি যাব না, যা করার তুই কর। আমি এই আসলামকে না মেরে এখান থেকে যাব না। আমি বললাম, বুঝছি, ভালো কথায় কাজ হবে না, এবার দেখ আমি কি করি। এরপর আমি ছেলেটার বৃত্ত আঙ্গুল চেপে ধরে দোয়া পড়তে থাকি। দোয়া পড়ার এক পর্যায়ে শয়তানটা চিৎকার করতে থাকে। শয়তানটা বলল, থাম বীরেন, থাম। আমাকে অনেক কষ্ট
কষ্ট দিয়েছিস, এবার থাম। তখন আমি বললাম তুই শুনলি না, এখন থামতে বলছিস কেন? তখন শয়তান বলল, আমি চলে যাব, আমাকে আর কষ্ট দিস না, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে লোকটার বাক শক্তি ফিরিয়ে দে। তখন শয়তানটা বলল, না, আমি চলে যাব, তবে ওর বাক শক্তি ফিরিয়ে দিতে পারবো না। তখন আমার পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তুই পারবি না, তোর বাপ পারবে, আর যদি না পারিস ফিরিয়ে দিতে, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তাকিয়ে দেখতে পাই বাদশা জিন এসেছে। বাদশাকে দেখে শয়তানটা ভয়ে কাঁপতে থাকে। শয়তানটা বলল, আমাকে মারবেন না, আমি চলে যাব, আমি চলে যাব। তখন বাদশা জিন বলল, তুই যাওয়ার আগে লোকটার বাক শক্তি ফিরিয়ে দিয়ে যা। বাদশার কথা মতো শয়তানটা লোকটার বাক শক্তি ফিরিয়ে দিয়ে চলে যায়। এরপর লোকটা আস্তে আস্তে নীরব হয়ে মাটিতে পড়ে যায়। বাদশা বলল, এখন বিপদ কেটে গেছে, আপনি পানি পড়া দিয়ে চলে আসুন। আমি তখন বললাম, ছেলেটা কথা বলতে পারবে তো? বাদশা জিন জবাবে বলল, জি গিরেন, ওর জ্ঞান ফেরার সাথে সাথে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। এরপর আমিও ছেলেটার জ্ঞান ফিরিয়ে আনি। আল্লাহর কি রহমত, জ্ঞান ফিরে আসার সাথে সাথে ছেলেটা কথা বলতে পারে। আমি দেখতে পেলাম সন্তানহারা এক বাবা মার কান্না। এরপর আমি পানি পড়া দিয়ে বাড়িতে চলে আসি। তো প্রিয় ইমরান ভাই ও লিসেনারগণ, আশা করি আজকের ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের সাথেই থাকবেন। নতুন নতুন ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আসিফ বলছি মালয়েশিয়া থেকে। আল্লাহ হাফেজ। ওয়াও আসিফ ভাই, কি ঘটনা শোনাইলেন ভাই! পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা গল্প ছিল। গিরেন পাগলা মানেই তো আলাদা কিছু, ভিন্ন রকম কিছু। তো আশা করি আমার মতো আমার শ্রোতা বন্ধুদের আপনার ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। এখন থেকে প্রতি রবিবার আপনারা সবাই শুনতে পাবেন আসিফ ভাইয়ের লেখা গিরেন পাগলা সহ অন্যান্য কবিরাজের ঘটনা। আর শ্রোতা বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারাও যদি আসিফ ভাইয়ের মতো আমাকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনারা আপনাদের সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutada@gmail.com BHOOTADDAA@gmail.com। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি ইমরান খান। আল্লাহ হাফেজ।